আবার ফাজলামো? তাহসিন উঠে দাঁড়ালো, তারপর বলল, আচ্ছা, আপাতত আর ফাজলামো করছি না। চলে যাচ্ছি আমি ক্যাম্পে। তুমি বাসায় চলে যাও। বাকির একটুকু তুলে রাখো। আমিও আমার ফাজলামোগুলো তুলে রাখাম। রাতে আবার শুরু হবে, ঠিক আছে? সেই অপেক্ষাতেই থাকেন। যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। দেখি, চেষ্টা করব। তাহসিন চলে গেল, রোদেলাও চলে এলো। কাল থেকে তার কলেজ খোলা। এই সময় যাতে সে রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকবে। আজ সময় পেয়েই তাহসিন নিয়ে এলো তাকে। সময়টা কেটে গেল সুন্দরভাবে। এবার বাসায় যেয়ে রান্না বসাতে হবে। 1 সপ্তাহ বন্ধের পর আজ রোদেলা আর নিহা কলেজে এলো। রোদেলা আর নিহারও দেখা হলো 1 সপ্তাহ পর। নিহার তো অনেক কথাই জমে আছে। রোদেলাকে সামনাসামনি বলবে বলেই ফোনে বলেনি। রোদেলা আশা থেকে নিহা গল্প জুড়ে দিয়েছে। গল্পের মুখ্য বিষয়ই শান্ত। এই অবধি শান্তর কাহিনীই নিহা বলে যাচ্ছে। শান্তর ফোন নম্বর কি করে জোগাড় করলো, কিভাবে আইডিতে অ্যাড হলো, কি কথা হলো সেসবই। গত 4 দিন রোজ নিয়ম করে শান্তর সাথে তার ফোনে কথা হচ্ছে। রোদেলা শুনে বলল, তুমি কি সবকিছু ভেবেচিন্তে এগোচ্ছ নিহা? রোদ, সবকিছু ভেবেই এগোলাম। আমি ভেবে দেখেছি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। এই মানুষটাকে যেমন আমার প্রয়োজন, তেমনি এই মানুষটারও আমাকে খুব প্রয়োজন। এই মানুষটাকে উপর থেকে যেমন বখাটে খারাপ মনে হয়, সে কিন্তু ততটা খারাপ না রোদ, ট্রাস্ট মি। মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। আর জানো তো রোদ, ভিলেনরা সবার কাছে ভিলেন হলেও নিজের ভালোবাসার কাছে ভালোবাসা হয়েই ধরা দেয়। গোটা জাতি তাদের ভয়ে গুটিয়ে থাকলেও তারা কিন্তু ভালোবাসার মানুষটার কাছে ভীতু। তারা যেন তখন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। আর জানো তো, এমন বখাটে মুমাদদের ভালোবাসায় কিন্তু খাঁটি হয়ে থাকে। তারা হয়তো প্রকাশ করতে পারে না, কিংবা প্রকাশ করে না, তবে তারা যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে। আর তারা যে কোনোভাবেই সে ভালোবাসার মানুষটাকে নিজের করে নেয়। প্রয়োজনে গোটা বিশ্বের সাথেও লড়াই করে ভালোবাসার মানুষটাকে এক প্রকার ছিনিয়ে নেয়। তাদের কাছে থাকে না পরিবারের অজুহাত দিয়ে ছেলে চলে যাওয়া, কিংবা বেকারত্বের অজুহাত দিয়ে মানুষটাকে দূরে ঠেলে দেওয়া। রোদেলা বলল, আমার বান্ধবীটা যে শান্ত ভাইয়ার প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালো বুঝতে পারছি। নিহা হাসল। রোদেলা নিহার কাঁধে হাত রেখে বলল, এগিয়ে যাও নিহা। যেহেতু তোমার মন টানছে সেহেতু মনের জোর দিয়েই এগিয়ে যাও। আর দোয়া করি শান্ত ভাইয়ের ভালোবাসা পেয়ে জয়ী হয়ে ফেরো। ক্লাস শেষে নিহা আর রোদেলা একসাথে বের হলেও আজ আর একসাথে রিক্সা দেখে বাসার উদ্দেশ্যে রওনা হওয়া হলো না। নিহা রোদেলাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে ফের কলেজ গেটের কাছে এলো, কারণ সে শান্তর সাথে দেখা করবে। রোদেলা আর দাঁড়ালো না। ওরা দুইজন কথাবার্তা বলবে, রোদেলা দাঁড়িয়ে থাকবে। বিষয়টা নিজের কাছেই দৃষ্টিকটু লাগে। যতই ওদের মাঝে প্রেমের সম্পর্ক না হোক, তবুও তো কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাই রোদেলা এসে পড়ল। নিহা গেটের কাছে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। নিহা ফের কলেজের ভেতরে ঢুকল। শান্তর ক্লাসের সামনেও গেল, কিন্তু সেখানেও গেল না। নিহার মনটাই খারাপ হয়ে গেল। পুরো কলেজে শান্তকে খুঁজল, কিন্তু পেল না। সে আশাহত হয়ে মাঠ পেরিয়ে গেট দিয়ে বাহিরে বেরিয়ে এলো। রাস্তার ধারে টঙের দোকানটাতেও চোখ বুলালো। সে তো কাল রাতেই শান্তকে বলে রেখেছিল আজ তার ক্লাস আছে, শান্ত যেন আজ আসে। শান্ত অবশ্য তখনই বলে দিয়েছিল আসবে না, কিন্তু নিহার বিশ্বাস ছিল শান্ত ঠিক আসবে। কিন্তু নিহার বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত সত্যি আজ আসলো না। নিহার সাথে দেখা দিল না। নিহা গেটের বাহিরে এসে যেই না শান্তকে কল দিতে যাবে, ঠিক তখনই রাস্তার ওপারে হইচই শুনে এগিয়ে গেল। আর যে যা দেখতে পেল তা দেখেই নিহা অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শান্ত একটা ছেলেকে মারছে, তা দেখেই নিহার মারাত্মক জেদ উঠল। কেন সবসময় ওকে মারামারি করতে হবে? নিহা এগিয়ে যেত, কিন্তু এতগুলো মানুষকে পেরিয়ে এগিয়ে গেলে শান্ত নির্ঘাত তাকে অপমান করবে। সেটা মোটেও ভালো দেখাবে না। শান্ত ছেলেটাকে মারছে আর অশ্রাব্য ভাষায় বকছে। নিহার এসব কিছুই ভালো লাগছে না। নিহা মন বেজার করে বাসায় চলে এলো। এসে কলেজের পোশাক চেঞ্জ না করেই বিছানায় চুপচাপ শুয়ে রইল। সে কি ঠিক পথে এগোচ্ছে? এই ছেলেটাকে কি আসলেই ভালো পথে আনা সম্ভব? কেন এই ছেলেটার সাথে তার দেখা হলো? নিজেকে বেশ ক্লান্ত লাগছে। কিছুই ভালো লাগছে না তার। সবকিছু অসহ্য ঠেকছে। তাহসিন বাসায় ফিরলে রোদেলা কোনো কথা বলল না। তাহসিনের ঠিক বোধগম্য হলো না রোদেলা কেন এত চুপচাপ। বার দুয়েক জিজ্ঞেস করলেও এর কোনো উত্তর মিলল না। রোদেলা তাহসিনকে ভাত দিয়ে নিজেও চুপচাপ খেয়ে নিল। এরপর রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। তাহসিন বিছানায় বসে ফোনে কিছু কাজ সারল। এরপর রোদেলাকে ডাকল। মাইমুন, এখানে এসো। রোদেলা বলল, পারবো না।
তাহাসিন যেন বোকা বনে গেল। কি হলো হুট করে? তাহাসিন বলল, কি হয়েছে তোমার? কিছু না। তোমাদের মেয়েদের কি এক স্বভাব, কিছু হলে জিজ্ঞেস করলে বলবে কিছু না, জানি না, এই শব্দ ছাড়া অন্য কিছু তো বলবেই না। এইদিকে জিজ্ঞেস না করলেও মুখ ফুলাবে, বলবে কেন, কারণ জিজ্ঞেস করা হয়নি। এখন বলো আমরা অসহায় পুরুষেরা কোন দিকে যাব? রোদেলা বারান্দা থেকে এসে 2 হাত কোমরে গুজে বলল, এই কি বলেন আপনি? আমার আগে কয়টা মেয়েকে সামাল দিয়েছেন আপনি যে মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন? তুমি তো আমার জীবনের প্রথম নারী, কিন্তু জানো তো, তোমার আগেও আমার মাকে দেখেছি। আমার মাও বাবার সাথে ঠিক এমনটাই করত, তার থেকেই জানা। কাজ করে কুল পাই না, আবার কি না কত মেয়েদেরকে সামাল দিব। কি হয়েছে বলবে তুমি? সকালে কি বলেছেন মনে আছে? তাহাসিন একটু ভাবতেই মনে পড়ে গেল সকালের কথা। কপাল চাপটে হাঁ হুতাশ করে বলল, অতি সামান্য ঘটনার রেশ ধরে তুমি এখনও রেগে আছো মাইমুন? রোদেলা কপাল কুঁচকে বলল, অতি সামান্য ঘটনা? শুনুন মাহমুদ সাহেব, এটা আপনার কাছে অতি সামান্য ঘটনা হলেও আমার কাছে মোটেও না। আপনি আমাকে মাইমুন বলে ডেকে এসেছেন, এই প্রথমবারই রোদেলা বলে ডেকেছেন, কেন ডাকবেন? তখনই তো বললাম দুষ্টামি করে ডেকেছি। কেন দুষ্টুমি করবেন? তাহাসিন ভাবলে শিনভাবে বলল, কারণ আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলেই এমন দুষ্টুমি করতে পারেন না। তাহসিন রোদেলার দিকে তাকালো, তারপর বলল, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো মাইমুন? রোদেলা এবার ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, আগে যখন দূরে ছিলাম তখন তো অভিমান করতাম, রাগ দেখাতাম, কিন্তু আমাদের মাঝে তো কখনোই ঝগড়া হয়নি, তাই একটু ঝগড়ার ফিলিংসটা নিতে চাইতাম। ভালো লাগছে না, খুব ঝগড়া করতে ইচ্ছে করছে মাহমুদ সাহেব, প্লিজ ক্যারি অন। তাহসিন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রোদেলার হাত ধরে টেনে এনে নিজের কোলে বসালো। এরপর 2 হাত দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমি ঝগড়া করতে পারি না মাইমুন। তাহলে কি পারেন? তাহসিন রোদেলার চুলে মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলল, আদর করতে। ব্যাস, রোদেলা গলাবাজি এক মুহূর্তেই ফুস। এখন সে কুণ্ঠায় যেন জমে যাচ্ছে। তাহসিনের থেকে ছাড়া পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাহসিন কি ছাড়ার পাত্র? তাহসিন রোদেলাকে শক্ত করেই জড়িয়ে রাখল। রাত ঘনিয়ে এলো, কিন্তু আজ আর নিহা শান্তকে ফোন করল না। অভিমান নিয়েই সে ঘুমানোর চেষ্টা করল। যখনই 2 চোখের পাতা লেগে এলো তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠল। নিহা ফোন রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠেই সালাম দিয়ে শুধালো, কে বলছেন? অশান্তি বলছি। ছাতার মাথা, অশান্ত কি কারোর নাম হয় নাকি? কথাটা বলে নিহা থেমে গেল। তার মাথায় শান্তর নামটা ভেসে উঠল। ঘুমু ঘুমু চোখেই ফোনের স্ক্রিনে চোখ বুলালো, আর যখন বুঝতে পারল শান্ত তাকে ফোন করেছে, তার চোখ থেকে ঘুম পুরো উধাও। নিহা উঠে বসল, বলল, শান্ত ভাই, আপনি আপনি সত্যি ফোন করেছেন? না, স্বপ্নে ফোন করছি। ধুর, দুষ্টামি করবেন না তো। যাই হোক, আপনি ফোন কেন করেছেন? প্রতিদিন তুমি যে কারণে ফোন করো সেই কারণেই। আমি তো আপনাকে জানানোর জন্যই ফোন করি। তাহলে আমি তাই তো। তো ব্যাপার কি, আজ যে শান্তকে ডিস্টার্ব না করে ঘুমের রাজ্যে পাড়ি দিলেন? শান্তকে ডিস্টার্ব না করেও তোমার ঘুম আসে বুঝি? হুম, আসে, কারণ আমি আপনার সাথে রাগ করেছি। কেন রাগ করছো? দেখা করেছিলেন আপনি আজ? আমি কি দেখা করার কথা ছিল? অবশ্যই ছিল। আমি বলেছি আপনাকে আসতে, অবশ্যই আপনি বলেছিলেন আসবেন না। কিন্তু আমি তো এসেছিলাম। হুম, এসেছিলাম তো, মারামারি করতে এসেছিলাম। আমি তো কলেজের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু পথির মধ্যে একটা ছেলের সাথে ক্যাচাল লাগিয়ে গেল, তাই তো ঝামেলাটা বাঁধলাম। এরপর কলেজে যেয়ে তোমাকে আর পাইনি তো। আমি তখন কলেজে থাকলে তো আমাকে পাবেন। আপনাকে মারামারি করতে দেখেই চলে এসেছি আমি। কেন শান্ত ভাই, আপনাকে কেন এই মারামারি ঝামেলা এসবের মধ্যে থাকতে হবে? কেন বলুন? এগুলো না করলে কি আপনার ঘুম আসে না? আমার কি দোষ? আমাকে দেখলেই মানুষ চুলকানি শুরু হয়ে যায়, তাদের মারতে খেতে ইচ্ছা করে। হুম, মানুষের তো আর কাজ নেই, তাই না? আচ্ছা, আজকে যে ছেলেটাকে মেরেছিলেন, তাকে কেন মেরেছিলেন? কি অন্যায় ছিল তার? দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলেটা একদম আমার গায়ের সাথে লেগে গেল, হাত সিগারেট টানতে টানতে গেলে, অথচ আমাকে সামলাল দিল না। আমার সামনে সিগারেটটা খেতে খেতে যাচ্ছিল, তাই মেরেছি, আর বড় ভাইয়ের মতো শাসন করে দিয়েছি। এরপর থেকে যেন দেখলে হলে বেয়াদবি না করে সালাম ঠুকে যায়। তুমিও সব মাথা ঘামিও না। শুনুন শান্ত ভাই, সম্মান জিনিসটা না চেয়ে নেওয়ার জিনিস না, এটা মানুষের ভালো কাজে অটোমেটিকই এসে পড়ে। আপনি কি মনে করেন আপনাকে যারা সালাম ঠুকে তারা খুব মান্য করে আপনাকে? আরে না শান্ত ভাই,
তারা সামনে আপনাকে আসতে যেতে ঠিকই সালাম দেয়, কিন্তু পিছে পিছে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যারা ভালো কাজ করে সম্মান অর্জন করে তাদেরকে মানুষ সামনে পিছনে সব সময় সম্মান করে যায়। আপনি মানুষের উপকার করুন, দেখবেন মানুষ আপনাকে এমনিই সম্মান করবে। আপনার চেয়ে নিতে হবে না। ছোটদের সাথে বড় ভাইয়ের মতো স্নেহভরা ব্যবহার করুন, দেখবেন তারা আপনাকে বড় ভাইয়ের মতোই সম্মান করবে। আচ্ছা, আপনি নিজেই ভাবুন তো, আপনার বাবা দাদার বয়সী লোকেরা আপনাকে ভয় পেয়ে গুটিয়ে থাকে, আপনার ভয়ে সর্বদা তটস্থ থাকে, অথচ অমন বয়সী মানুষরা আপনার মাথায় স্নেহের হাত বুলিয়ে দোয়া দেওয়ার কথা ভাবতে পারছেন শান্ত ভাই আপনি? শান্ত চুপ করে লইল। নিহা ফের বলল, শান্ত ভাই, একটা কথা রাখবেন, বলো। আপনি প্লিজ সবার মনে আর ভয় হয়ে থাকবেন না। একটা বার বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে দেখুন না, দেখবেন এখন এখন কি সম্মান পাচ্ছেন, তখন তার চেয়ে বহু গুণ সম্মান পাবেন। এখন নামমাত্র সম্মান পাচ্ছেন, তখন সত্যিকারের সম্মানই পাবেন। প্লিজ শান্ত ভাই, অনুরোধ করছি আমি। তুমি সত্যি বলছো তো? সবাই তখন আমাকে সম্মান করবে? করবে, বহুগুণ সম্মান করবে। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে আপনি অন্তত 1 সপ্তাহের জন্য তাদের সাথে ভালো আচরণ করে দেখুন, তাহলেই বুঝবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। ওকে, ডান। তোমার কথা মতো আমি 1 সপ্তাহ ওদের সাথে ভালো আচরণ করে ওদের পরীক্ষা করে দেখব। যদি তোমার কথা যদি সত্যি হয় তবে আমি আর কখনোই ভালো মানুষের গায়ে হাত তুলব না, বিনা অপরাধে কাউকে শাস্তি দিব না। আমি আমার বইয়ের চারঢ সকালে সম্মান করে যাব আর ছোটদের স্নেহা করব। আর যদি তোমাদের কথা মিথ্যে হয় তবে আমি এখন কি খারাপের পর চেয়ে চেয়ে 1000 গুণ খারাপ হয়ে যাব, মাথায় রেখো। ঠিক আছে শান্ত ভাই, আপনার শর্ত আমিও মেনে নিলাম। আর যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয় তবে আমিও আর কখনোই আপনাকে ডিস্টার্ব করব না, আপনাকে আপনার মতোই ছেড়ে দিব, আই প্রমিস। নিহা কথাটুকু বলেই ফোন রেখে দিল। এরপর বড় একটা শ্বাস টানল। তার বিশ্বাস সেই বিজয়ী হবে। যাক, অন্তত এই উছিলায় শান্তকে লোকেদের সাথে বাজে আচরণ, কথায় কথায় মারামারি এসব থেকে তো দূরে সরাতে পারছে। এইভাবেই একটু একটু করে শান্তকে সকল বাজে অভ্যাস থেকে দূরে ঠেলে দিবে। সময় নদীর স্রোতের ন্যায় বয়ে যেতে থাকে। সময় থামার নয়, সময় হচ্ছে বহমান। সময় সময়ের মতো বয়ে যায়, আর তার সাথে বয়ে যায় মানুষের জীবনের পথ চলাও। দেখতে দেখতে কতগুলো মাস অতিক্রম হয়ে গেল। এই মাসগুলোর সাথে সাথে মানুষের সম্পর্কেরও বদল ঘটতে লাগল। সম্পর্ক হলো আরও গভীর থেকে গভীরতম। রোদেলা আর তাহসিনের সম্পর্ক যেন আরও মিষ্টি মধুর হয়ে গেল। হাসি ঠাট্টা খুনসুটি ভালোবাসাময় সংসার কাটছে তাহসিন আর রোদেলার। এই তো কিছু মাস আগে ওদের সংসার জীবনের 1 বছরও পূর্ণ হয়ে গিয়েছিল। এই 1 বছরের মাঝেই দুইজনের কতটা কাছের মানুষ হয়ে গেল। অথচ 1 বছর পূর্বেও ওরা জানতো না কাউকে যে এতটা ভালোবাসা যায়। প্রেম ভালোবাসা সম্পর্কের গভীরতা সম্পর্কে সবটাই ছিল অজানা। দিন যত যায় দুইজনের সম্পর্কের গভীরতা যেন আরও বেড়ে যায়। অন্যদিকে নিহা আর শান্তর সম্পর্কেরও কিছুটা বদল এসেছে। তাদের বেনামি সম্পর্কের একটা নাম হয়েছে, সেটা হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, ওদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটাই গড়ে উঠেছে। যদিও নিহা এখনও শান্তকে ভালোবাসে, তবে শান্ত তাকে ভালোবাসে কিনা সেটা বোঝা দেয়। তবে এটা বলা বাহুল্য, শান্ত এখন আর আগের মতো নেই। তার চরিত্রের বদল এসেছে। নিহার সাথে যে 1 সপ্তাহের চুক্তি হয়েছিল, শান্ত সত্যিই সে 1 সপ্তাহে কারো সাথে খারাপ আচরণ করেনি। নিহার কথা মতো ওর থেকে বয়সে বড়দেরকে সম্মান দিয়েছে আর ছোটদের ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করেছে। শান্ত অনুভব করল আসলেই লোকেদের সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। শান্ত যেদিন প্রথম বড়দের সাথে সম্মানের সহিতে কথাবার্তা বলছিল, তখন তারা নিতান্তই অবাক হয়েছিলই বটে। কেউ যেন নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করেই উঠতে পারছিল না। যখন বোধ হলো সত্য ঘটনা, তখন তারা শান্তকে সে কি স্নেহ সে কি মমত্ব বোধ করল। শান্ত এখনও সেদিনের কথা স্মৃতিচারণ করে। যেদিন শান্ত বুঝতে পারল অপরের সাথে যেমন আচরণ করবে তেমন আচরণই ফেরত পাবে, সেদিন থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করল। শান্ত বুঝল ওসব মারামারি ঝাগড়া ঝামেলা করে সম্মান কুড়ানোর থেকে লোকেদের সম্মান আর ভালোবাসার বিনিময় সম্মান ভালোবাসা স্নেহ পাওয়াটা অনেক শান্তির। তাই শান্ত তার কথা রাখল। সে আর বিপথে গেল না। এতদিনে যারা শান্তর ভয়ে গুটিয়ে থাকত, তারাই এসে এখন শান্তর সাথে আড্ডায় মজে। অনেক সম্মান করে, স্নেহ করে, মন থেকে ভালোবাসা নিবেদন করে। সে থেকে শান্ত নিহাকে নিজের ভালো বন্ধু হিসেবে মেনে নিল।
বন্ধুত্ব করতে এসেও গমগমে কণ্ঠে বলল, আমি কিন্তু ওসব প্রেম টেমে নেই নেহা, আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে চাই, তাই ওসবের কিন্তু আমাকে চড়াতে আসবে না। নিহা মনে মনে বলল, আমি হয়তো আপনার সামনে আর ভালোবাসা প্রকাশ করব না, তবে মনে মনে ঠিকই আপনাকে ভালোবেসে যাব শান্ত ভাই। তবে মুখে বলল, ঠিক আছে শান্ত ভাই, যা বলবেন তাই হবে। বন্ধুত্ব হওয়ার সুযোগ দিয়েছেন, এটাই তো অনেক। শান্ত বলল, যেহেতু বন্ধু হয়ে গিয়েছি সেহেতু এসব ভাইটাই বলে আর ডাকবে না, নাম ধরেই ডাকবে, কারণ বন্ধুর নামের পাশে ভাই শব্দটা বেনামল লাগে। আচ্ছা। এভাবেই ওদের বন্ধুত্বটা হয়ে গেল। বন্ধুত্ব এখনো প্রেমের সম্পর্কে রূপ নেয়নি। আদৌ প্রেমের সম্পর্কে রূপ নেবে কিনা সেটাই সন্দেহ, কারণ নিহা এখনো শান্তকে একতরফাই ভালোবেসে যাচ্ছে। তবে শান্তর দিক থেকে এখনো প্রেমজনিত কোনো সংকেত আসেনি। রোদেলা আর নিহা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। সেকেন্ড ইয়ারে উঠে দুইজনেই পড়াশোনায় আরও মনোযোগী হয়ে যায়, কারণ এইচএসসি পরীক্ষায় তাদের ভালো রেজাল্ট চাই। এই রেজাল্টই ভিত্তি করে তাদের আগামী দিনের পথ চলা। তাই দুইজন প্রথম থেকেই ছুটতে, যেন পরীক্ষার আগে টেনশনে মানসিক রোগী হতে না হয়। তখন দুপুর 1টা বাজছে। রোদেলা আর নিহা মাত্র ক্লাস শেষ করে বেরিয়েছে। যখন কলেজ গেট পেরিয়ে বাইরে বেরোলো, তখনই রোদেলার মাথাটা কেমন ঝিম মেরে উঠল। রোদেলা টাল সামলাতে না পেরে নিহার হাত চেপে ধরল। মিনিটের মাথায় রোদেলা চেতনা হারানো। হুট করে এমনটা ঘটায় নিহা ভরকে গেল। নিহা রোদেলাকে মাটিতে বসিয়ে গালে আলতো চাপড় দিতে লাগলো, চোখে মুখে পানি ছিটাতে লাগলো। রোদেলার জ্ঞান ফিরল না। যেহেতু কলেজ ছুটি হয়ে গিয়েছে আর আজ ওরা লেট করে বেরিয়েছে, সেহেতু কলেজ অনেকটা ফাঁকা বললেই চলে। কেউ এগিয়েও আসছে না। নিহা একা কতটুক পারবে? নিহার কপালে ঘাম জমতে লাগলো। সে চিন্তা করছে কি করা যায়, তার মাথা কাজ করছে না। যখন নিহা ভাবনায় ব্যস্ত, তখন তার শুভাকাঙ্ক্ষী হয়ে যেন শান্ত এসে সামনে ধরা দিল। নিহা শান্তকে দেখে ভরসা পেল। শান্ত এসে হাঁটু মুড়ে বসে অচেতন রোদেলার দিকে তাকিয়ে বলল, ভাবি কি হয়েছে? বুঝতে পারছি না, হুট করে সেন্সলেস হয়ে গেল। দাঁড়াও, আমি উবার খবর দিচ্ছি, হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত ছুটাছুটি করতে লাগলো। উবার এলে শান্ত আর নিহা মিলে রোদেলাকে গাড়িতে তুলল। এরপর হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যেয়ে নিহা রোদেলার ফোন দিয়ে তাহসিনকে ফোন করে সবটা জানালো, আর হসপিটালের লোকেশনও বলে রাখল। তাহসিন ওদেরকে জানালো তাহসিন কিছুক্ষণের মধ্যেই আসছে। তাহসিনের সাথে কথা বলা শেষ করে নিহা শান্তর দিকে তাকালো। শান্ত হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে। নিহা শান্তর দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ যদি এই মানুষটা না আসতো, তবে নিহা কি করত? সে কি একা একা পারত রোদেলাকে নিয়ে হসপিটাল অবধি পৌঁছতে? এই পর্যন্ত মানুষটা শুধু তাদের বিপদে যেন ঢাল হয়েই ছুটে আসে। নিহা বুঝতে পারল, মানুষটা বাহির থেকে যতই হম্বিতম্বি করে না কেন, মানুষটার মনটা খুবই ভালো। হঠাৎ করে রোদেলার এই খবর শুনে তাহসিনও বেশ চিন্তিত। কিছুক্ষণের জন্য আর্জেন্ট ছুটির অনুমতি নিয়ে সে হসপিটালে এসেছে। রোদেলার শরীর দুর্বল, তাই স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জ্ঞান ফিরেছে কিছু মিনিট আগে। তাহসিন এসে রোদেলার কেবিনে ঢুকতে যাবে, তার আগেই ডক্টরের তলব পড়ল। তাহসিন রোদেলার কেবিনে না যেয়ে সোজা ডক্টরের কেবিনে গেল। রোদেলার কেবিনে শান্ত আর নিহা আছে। তাহসিন ডক্টরের রুমের সামনে যেয়ে নক করলে ডক্টর শিরিন ভেতরে আসার অনুমতি দেন। তাহসিনের পরনে খাকি রঙা ইউনিফর্ম, পায়ে বুট। সে সোজা ক্যাম্প থেকেই এসেছে। ইউনিফর্মের নেম প্লেটে মেজর তাহসিন মাহমুদ নামটি ডক্টর শিরিনের চোখ এড়ালো না। তাহসিনের পোশাকই তাহসিনের মর্যাদা বাড়িয়ে দিল। এসব হসপিটালের রোগী কিংবা তাদের বাড়ির লোকেদের সাথে আহামরি ভালো ব্যবহার করা হয় না, যেহেতু প্রাইভেট হসপিটাল নয়। কিন্তু তাহসিনের পরনে পোশাক দেখে ডক্টর আর নার্স যেন একটু বেশি কদর করতে লাগলেন। তাহসিন রুমে গেলে ডক্টর শিরিন খুবই অমায়িক ব্যবহার করেন। নরম কণ্ঠে বললেন, স্যার বসুন। তাহসিন চেয়ারে বসতে বসতে বলল, স্যার বলতে হবে না, আমি এখানে পেশেন্টের গার্ডিয়ান হিসেবেই এসেছি, তাই ব্যস্ত হবেন না। আর 5টা সাধারণ জনগণের মতোই ট্রিট করুন। থেমে, ডক্টর, আমার ওয়াইফের কি হয়েছে? বড় কোনো প্রবলেম? তাহসিনের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তাহসিন খুবই চিন্তিত। ডক্টর শিরিন তাহসিনের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, ঘাবড়াবেন না মিস্টার তাহসিন, চিন্তার কিছু নেই, বরং গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কংগ্রেচুলেশন মিস্টার তাহসিন। কথাটি শোনা মাত্র তাহসিন যেন কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। সে ঠিক শুনছে তো? তাহসিন চুপ করে বসে রইল। ডক্টরের সামনে নিশ্চয়ই তার অনুভূতি প্রকাশ করা লজ্জাজনক ব্যাপার হবে। তার ব্যক্তিত্বের সাথে এটা একদম মানানসই নয়। ডক্টর শিরিন বললেন, দেখুন মিস্টার তাহসিন, মা হওয়ার সঠিক বয়স হচ্ছে মিনিমাম 20 বছর, কিন্তু সে তুলনায় আপনার ওয়াইফ অনেকটাই ছোট। তাই বলবো ওনার খুব খেয়াল রাখবেন, যত্ন নেবেন।
আর হ্যাঁ, ওনার শরীর কিন্তু দুর্বল আছে, দুর্বলতা থেকেই সেন্সলেস হয়ে গিয়েছিল। ওনার খাবার দাবারে নজর রাখবেন, খুব সাবধানে রাখবেন। আশা করি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবেন।